প্রথমে যেটা বলার সেটা হলো যে আজকে ঈদ ছিল, তো স্বাভাবিকভাবেই আজকে পড়াটা অফ থাকলে ভালো হতো, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি পার্সোনালি ধর্মীয় কোনো প্রসঙ্গের প্রেক্ষিতে পড়াটা অফ করি না। হুম? আমি পড়াটা অফ করি বিশেষ সমস্যাতে আমি যদি পড়াতে না পারি তবে। অনেক সময় তোমরা দেখেছো যে তোমাদের নির্ধারিত দিনে পড়া হয়নি, তার কারণ হচ্ছে সেই দিনগুলোতে পড়ার পরিবেশ ছিল না আমার এখানে। অনেক সময় আওয়াজ টাওয়াজ হয় আশেপাশে, যার জন্য আমাকে বন্ধ রাখতে হয়। সেই কারণে, হ্যাঁ, কোনো ধর্মীয় পার্টিকুলার কারণে নয়। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু আমরা অনলাইনে পড়ি সেহেতু রেকর্ডিং তো থাকে, ফলে আমাদের তো এমনিতেও সময় সুযোগ বের করা মুশকিল হয়ে পড়ে, আর আমরা তো ছোট নেই। চাকরি পাওয়াটা খুব সিরিয়াস ম্যাটার, তো স্বাভাবিকভাবেই আম, যারা আজকে আম, ঈদের জন্য ব্যস্ততার মধ্যে কাটছে, যাদের পড়াটা সম্ভব হয়ে উঠছে না, তারা রেকর্ডিংটা দেখে নেবে পরের দিন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে পড়াটা মিস হয় না। এমনিতেও নর্মাল ডেতে কোনো কোনো দিন আমাদের পড়াটা বন্ধ হয়ে যায় আমার এখানে সমস্যার জন্য। সেই কারণে আমরা যারা পারবো ক্লাস করব, যাদের পক্ষে অসুবিধা তারা আমরা রেকর্ডিংটা পরে দেখে নেবো, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, দ্বিতীয়ত আম, আম, রূপা স্যার আমার হোয়াটসঅ্যাপে, আসলে রূপা কি আর বলি, তোমাকে তো সেই দিনই বলেছিলাম আমি দেখবো। ইসরে, তুমি কি মেসেজ করেছো গো? দাঁড়াও 1 মিনিট, আমি এখন একটু দেখে নিই। 1 মিনিট, আমি একটু দেখে নিই, হ্যাঁ। আর নইলে এই ক্লাসের শেষে, হ্যাঁ, এই ক্লাসের শেষে আমার রিভিশন ব্যাচটা আছে, ওদের কমপ্লিট হওয়ার পরে আমি দেখছি, আজকেই দেখছি। ঠিক আছে, ক্লাসটা শেষ করে নিয়ে আমি দেখছি। আচ্ছা, আমাদের তোমরা কি গত কাল পরীক্ষা যেটা শুরু হয়েছে সেই পরীক্ষা কি তোমরা দিয়েছো? টেস্ট 11। ওকে, প্রিয়াঙ্কা পেয়েছে 43, নীলিমা 39.5, সুজয় 39.5। আচ্ছা, রুম্পা, বামাপদ, জেসমিন, পায়েল, মুনিরা, প্রীতিলতা, হারাধন, এই পর্যন্ত প্রথম 10টা র্যাঙ্ক হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, নম্বরটা অনেক কমে গেছে তো এই সপ্তাহে আমি যেটা দেখতে পাচ্ছি। তো এতটা কম হওয়া উচিত নয়, হ্যাঁ। আর একটুখানি আর একটুখানি বাড়াতে হবে নম্বর, ঠিক আছে। আচ্ছা, একটা কল এসছে, আমি একটু রিসিভ করে নিয়ে আমি শুরু করছি। আচ্ছা, ওকে, অ্যাকচুয়ালি এতক্ষণ কিছু পড়া হয়নি, হ্যাঁ। কল এসেছিল, এবার সেখানে একটু কথা বলতে হচ্ছিল আমার কর্মক্ষেত্র থেকে। আচ্ছা, যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে নম্বরের ইয়েটা একটু বাড়াতে হবে। আমি জানি না তোমাদের নম্বর কেন কমে গেল, তোমাদের কি মানে এনার্জিতে কোথাও ঘাটতি হয়ে যাচ্ছে নাকি অন্য কোনো কারণ? এটা ঠিক নয়। পেজটাকে ধরে রাখো, পড়ার পেজটাকে, ঠিক আছে। প্রথম 10-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 20-র ঘরে নম্বর চলে এসছে, তো সেটা তো ঠিক হবে না। এটা একটু ভাবো তোমরা সবাই মিলে, ওকে। আচ্ছা, আমাদের গদ্য হচ্ছিল, তো আগামী সপ্তাহে আমাদের যেটা আছে সেটা হচ্ছে জগদীশ চন্দ্র বসু আর বিনয় ঘোষ। তো আমরা ওইটা ওদের উপরে একটু কথা বলে নিই, তারপরে অন্য প্রসঙ্গে যাব। পড়ায় মন বসানোর জন্য একটু মোটিভেট করুন। আম, ঠিক আছে সুমি, আমি আগামী সপ্তাহে মোটিভেশনাল ভিডিও করব, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো সেটার জন্য আহ, এক সপ্তাহ ওয়েট করো, নিশ্চয়ই বলবো। আচ্ছা, আমরা শুরু করি। আম, বকুনি, দেখা যাক, আমি যদিও কখনো বকুনি দিয়ে ঠিকই করি না,
একান্ত যদি কাউকে দেখি যে খুব বেলাইন হয়ে যাচ্ছে কোনো কারণে, তখন হয়তো কিছু কথা বলি, আদারওয়াইজ নয়। আমি কিছু বলবো তোমাদের কেন ধরে রাখাটা উচিত, ঠিক আছে? ওয়েট করো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতে চলে যাচ্ছি ওখানে। দেখা যাচ্ছে কি? আচ্ছা, ওকে। তো দেখো, আমাদের আজকের আলোচ্য জগদীশচন্দ্র বসুর উপরে। তো জগদীশচন্দ্র বসুর উপরে বিশেষ কোনো তথ্য নেই, মানে খুব বেশি তথ্য নেই, ঠিক আছে? জগদীশচন্দ্র বেসিক্যালি বিজ্ঞানী ছিলেন, তো স্বাভাবিকভাবেই বিজ্ঞান সাধনাতেই তার জীবনের বেশিরভাগ সময়টা ব্যয় করেছেন। দ্বিতীয়ত হচ্ছে, বিজ্ঞান বিষয়ক তিনি বেশ কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন, মানে শুধু গবেষণা নয়, পরবর্তীকালের বিজ্ঞান বিষয়ক গবেষকদের সাহায্যের জন্য তিনি বেশ কিছু কর্মকাণ্ড তার জীবনে করে গেছেন। তো সেই সবের পিছনেই তিনি বেশিরভাগ সময়টা ব্যয় করেছেন। লেখালেখি তুলনায় কম, এবং তার যে লেখালেখি মূলত সেগুলো তো যেহেতু ইংরেজিতে, কারণ বিভিন্ন জার্নালে প্রকাশিত হতো, তো আমাদের কাছে সেগুলো আমাদের পরীক্ষার প্রেক্ষিতে সেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট নয়, এজন্য এই প্রসঙ্গগুলো আমরা অতটা ধরছি না। আমরা এখানে যেগুলো আলোচনা করছি সেগুলো বেসিক্যালি জগদীশ চন্দ্রের যে বাংলা রচনা, সেই রচনার উপরে। এর কিছুটার সাথে বিজ্ঞান জড়িত, কিছুটার সঙ্গে লোকবিজ্ঞান, মানে সাধারণ মানুষকে সহজভাবে বিজ্ঞানের বিষয়গুলো বোঝানোর জন্য করা হয়েছে, আর কিছু একান্তই ব্যক্তিগত অনুভূতি নির্ভর নিবন্ধ, ঠিক আছে? তো 1921 সালে জগদীশচন্দ্রের সব থেকে বিখ্যাত যে বই, যেটার সাথে জগদীশচন্দ্রের নাম একাত্ম হয়ে গেছে, অব্যক্ত বইটা প্রকাশিত হয়েছে। অব্যক্ত বইটা 1921 সালে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রবন্ধাবলী, বানানটা এরকম ছিল, যদিও অ্যাকচুয়ালি রচনাবলী বানানটা এমন হওয়া আজকের দিনে উচিত। প্রবন্ধাবলী 1933 সালে প্রকাশিত হয়। আর একটা বেসিক প্রবন্ধ এখানে দেওয়া, জড়জগৎ, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ, 1935-এ। এটা গ্রন্থাকারে প্রকাশিত হয়নি, এটা তোমার কি বলে, পত্রিকার পাতাতেই সীমাবদ্ধ ছিল। এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, আহ এক মিনিট। ওকে, তো নিচে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অব্যক্ত সম্পর্কে এই এতগুলো তথ্য, যেহেতু এটাই প্রধান বই। ওকে, বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ থেকে 20টি প্রবন্ধ বেছে নিয়ে এই প্রবন্ধ সংকলনটি প্রকাশ করা হয়। ওকে, উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে আকাশ স্পন্দন ও আকাশ সম্ভব জগৎ, গাছের কথা, উদ্ভিদের জন্ম মৃত্যু, পলাতক তুফান, ভাগীরথীর উৎস সন্ধানে, বিজ্ঞানে সাহিত্য, স্নায়ু সূত্রে উত্তেজনা প্রবাহ। আরো ছিল, বাট এই কটা অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ বলে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তোমরা যেটা করতে পারো, সাহিত্যের ইতিহাস বই থেকে তোমরা চাইলে এই প্রবন্ধ গ্রন্থের যে 20টা প্রবন্ধ, এর মধ্যে যতগুলো সম্ভব তুমি পড়ে রাখতে পারো নাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ থেকে বেছে বেছে 20টি প্রবন্ধ নিয়ে এই সংকলনটা করা হয় অব্যক্ত। ওকে, আচ্ছা। 2 নম্বর, বইটি 1940 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পরীক্ষার পাঠ্যসূচিতে ছিল। এটা গুরুত্বপূর্ণ নয়, মানে পরীক্ষায় আসার মতো তথ্য নয়, তবে দিতেও পারে যে কলকাতা বিশ্ববিদ্যালয় ম্যাট্রিকুলেশন পরীক্ষার পাঠ্যসূচিতে 1940 সালে জগদীশ চন্দ্রের কোন বইটি পাঠ্য ছিল, এরকম কিছু দিলেও দিতে পারে, খুব একটা গুরুত্বপূর্ণ নয়।
আচ্ছা, ভিতরের ও বাহিরের উত্তেজনায় জীব কখনো কলরব কখনো আর্তনাদ করিয়া থাকে। মানুষ মাতৃক্রোড়ে যে ভাষা শিক্ষা করে সেই ভাষাতেই সে আপন সুখ দুঃখ জ্ঞাপন করে। এটা অব্যক্ত গ্রন্থের ভূমিকায় জগদীশচন্দ্র বলেছিলেন। অ্যাকচুয়ালি জগদীশচন্দ্র বসু এখানে লক্ষ্য করে দেখো যে বাংলা ভাষাতেই অ্যাকচুয়ালি যে বিজ্ঞান চর্চাও করা যায়, এই কথাটা জগদীশচন্দ্র খোলাখুলি বলতে চেয়েছেন এই সময়টায়। যদিও রবীন্দ্রনাথের প্রভাব ছিল, এই সময় সত্যেন্দ্রনাথ বসু, হ্যাঁ, সত্যেন্দ্রনাথ বসু এরা সবাই মাতৃভাষায় মানে বিজ্ঞান চর্চাও যে সম্ভব সেই কথাগুলো বলেন। ইভেন আমাদের দেখবে এই সময়কালের যারা নাকি বৈজ্ঞানিক ছিলেন, যারা বিশ্বসভাতেও একটা জায়গা করেছিলেন, তারা সবাই কম বেশি মাতৃভাষায় চর্চা করেছেন। ওকে, তো এই যে ইয়েটা, এক মিনিট, ওকে, তো এই যে ব্যাপারটা, এই জন্য এই এই তোমার কি বলে উক্তিটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে কোন গ্রন্থের ভূমিকায় বা কোথায় এই কথাটা বলেন, কে বলেন, এই ধরনের প্রসঙ্গ আসতে পারে। আচ্ছা, এরপরে এগুলি পড়িয়া অনেকবারই ভাবিয়াছি যে যদিও বিজ্ঞান বাণীকেই তুমি তোমার সুরানি করিয়াছ, তবু সাহিত্য সরস্বতী সে পদের দাবি করিতে পারিত। কেবল তোমার অনবধানেই সে অনাদৃত হইয়া আছে। অব্যক্ত প্রসঙ্গে রবীন্দ্রনাথ এই মন্তব্য করেছেন। এই কথাটা আমি পেয়েছি শ্যামল চক্রবর্তীর ভূমিকা থেকে, অব্যক্ত বইয়ের ভূমিকা থেকে, হ্যাঁ, দেশ পাবলিকেশন থেকে বেরোনো যে অব্যক্ত বই, তার ভূমিকাতে শ্যামল চক্রবর্তী, ইনিও বিজ্ঞান বিষয়ক লেখালেখি করেন, তিনি এই প্রসঙ্গটা তোলেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ অব্যক্ত প্রসঙ্গে এই কথাটা বলেছিলেন। এটাও গুরুত্বপূর্ণ উক্তি অব্যক্ত সম্পর্কে। তো বেসিক্যালি এই আসতে পারে অব্যক্তর প্রকাশকাল, আসতে পারে অব্যক্ত বইটা 20টা প্রবন্ধ ছিল এটা, তারপরে হতে পারে যে এই প্রবন্ধগুলোর নাম, হ্যাঁ, যে এর মধ্যে কোনটা অব্যক্ত বইয়ের অন্তর্গত বা কোনটা অব্যক্ত বইয়ের অন্তর্গত নয়, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে প্রবন্ধাবলী, তার যে দ্বিতীয় গ্রন্থ সেটা। গ্রন্থটির রচয়িতা ছিলেন জগদীশ চন্দ্র বসু ও তার স্ত্রী অবলা বসু। ওকে, এই দুজন মিলে এই গ্রন্থটা রচনা করেছিলেন। ওকে, জগদীশ চন্দ্র বসু আর স্ত্রী অবলা বসু। এই গ্রন্থে সংকলিত প্রবন্ধগুলির মধ্যে 10টি হচ্ছে ভ্রমণ কাহিনী, বাকিগুলি অন্য স্বাদের রচনা। তাহলে এই প্রবন্ধাবলী, এই যে বইটা, এই বইটাতে যতগুলো প্রবন্ধ ছিল, সেই প্রবন্ধগুলোর কিছু জগদীশ চন্দ্র বসুর লেখা, কিছু অবলা বসুর লেখা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আবার কিছু কিছু ক্ষেত্রে একটু অপূর্ণতা ছিল, সেগুলোকে অবলা বসু পূর্ণ করেন। তো এই রকম হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা, তো এখান থেকে প্রশ্ন যেটা আসার সেটা হচ্ছে যে প্রবন্ধাবলী গ্রন্থে জগদীশ চন্দ্রের কো রাইটার মানে সহ লেখক কে ছিলেন? উত্তর হচ্ছে অবলা বসু। ব্যাস এইটুকু তথ্য। 10টি ভ্রমণ কাহিনী আছে, এটা দিতেও পারে, খুব ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে অন্যান্য। বঙ্গদর্শন শ্রাবণ 1308 সংখ্যায় রবীন্দ্রনাথ জগদীশ চন্দ্রের কাজ নিয়ে একটি নিবন্ধ রচনা করেন, জড় কি সজীব, এটার উপর। ওকে, এইটা নিবন্ধটা রবীন্দ্রনাথের লেখা, লিখেছেন জগদীশ চন্দ্রের বিজ্ঞান বিষয়ক গবেষণা কর্ম নিয়ে, বঙ্গদর্শনে শ্রাবণ 1308 সংখ্যাতে। তো এখানে এইটা হয়তো দেবে না, দিতে পারে বঙ্গদর্শন পত্রিকায় রবীন্দ্রনাথ জগদীশ চন্দ্রের গবেষণা কর্ম নিয়ে যে নিবন্ধ লেখেন তার নাম কি, এটা। অথবা এটা দিতে পারে যে জগদীশ চন্দ্রের নিবন্ধ মানে গবেষণা কর্ম নিয়ে রচিত নিবন্ধ জড় কি সজীব, জড় কি সজীব কে লেখেন, রবীন্দ্রনাথ, কোথায় প্রকাশিত হয়, বঙ্গদর্শনে। এই ধরনের ঘুরে ফিরে প্রশ্ন আসতে পারে। ইম্পর্টেন্ট তথ্য এটা। কুন্তলিন পুরস্কারের প্রথম প্রাপক জগদীশ চন্দ্র বসু, এটাও ইম্পর্টেন্ট। কুন্তলিন পুরস্কারের প্রথম প্রাপক জগদীশ চন্দ্র বসু, ইম্পর্টেন্ট তথ্য। নিরুদ্দেশের কাহিনী রচনার জন্য তার একটা প্রবন্ধ, নিরুদ্দেশের কাহিনী। পরে গ্রন্থাকারে প্রকাশের সময় লেখক এটিকে পরিমার্জিত করে নতুন নাম দেন পলাতক তুফান। ঠিক আছে, পলাতক তুফান।
আহ এই যে আমরা যেটা দেখেছি অব্যক্ত গ্রন্থে অন্তর্গত ছিল। কোথায়? এই যে পলাতক তুফান, ঠিক আছে? এইটা, এটার অ্যাকচুয়ালি প্রথমে নাম ছিল নিরুদ্দেশের কাহিনী। এটা আচ্ছা, এটি সম্ভবত বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের প্রথম রচনা। এটা অব্যক্তর ভূমিকাতে শ্যামল চক্রবর্তী মহাশয় বলেছেন। ওকে, তো পলাতক তুফান সম্ভবত বলেছেন, যদিও বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের প্রথম রচনা। তথ্যটা পড়ে রাখবে, যদি পরীক্ষাতে আসে অ্যাকর্ডিংলি আমরা উত্তর করার চেষ্টা করব। ওকে, ছোটদের জন্য সহজ ভাষায় তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন মুকুল পত্রিকায়। ওকে, তার মধ্যে উল্লেখযোগ্য গাছের কথা, উদ্ভিদের জন্ম মৃত্যু, এগুলো পরবর্তীতে আমরা অব্যক্ততে দেখতে পাই। আচ্ছা, তার মানে মুকুল পত্রিকাতে জগদীশ চন্দ্র বসু প্রবন্ধ লিখতেন। মূলত ছোটদের জন্য পত্রিকা, এইভাবেই লেখা হতো। তো বেসিক্যালি এই তথ্যগুলো জগদীশ চন্দ্রের ওপরে যদি আসে, দেখবে 80 থেকে 90% সম্ভাবনা এর মধ্যে থেকেই দেওয়ার। এর বাইরে থেকেও যদি কিছু হতে পারে, তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস বইয়ে তোমরা যদি কোনো বই তোমাদের কাছে থাকে সেই বইটা একবার পড়তে পারো। আদারওয়াইজ ইন্টারনেট থেকেও তোমরা কিছু তথ্য যদি পাও তোমরা কালেক্ট করে লিখতে পারো। এই আমার মনে হয় যে এই যে নোটটা, এর উপর বেস করে মোটামুটি 80 থেকে 90% ক্ষেত্রে কোশ্চেন কমন আসার সম্ভাবনা। ওকে, এই হচ্ছে বিষয়। এর পরে হচ্ছে আমাদের বিনয় ঘোষ। বিনয় ঘোষের অবশ্য রচনাবলী একটা বড় অংশ জুড়ে রয়েছে। ওকে, আমি অ্যাকচুয়ালি একটা কল করে নিতে হবে, তোমরা একটুখানি ওয়েট করো, 2 বা 3 মিনিট। ওকে, আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। দেখো, বিনয় ঘোষের ক্ষেত্রে রচনাবলী যেটা, সেটা হচ্ছে এই রচনাবলীর সংখ্যাটা একটু বেশি। তার মধ্যে থেকে আমি বেছে কিছু এখানে দিয়েছি যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। শিল্প সংস্কৃতি ও সমাজ 1940, নতুন সাহিত্য সমালোচনা 40, আন্তর্জাতিক রাজনীতি 41, ফ্যাসিজম ও জনযুদ্ধ 1942, আচ্ছা, সংস্কৃতির দুর্দিন 1945। মাঝখানের এইগুলোর সাল নিয়ে একটু কনফিউশন ছিল, এই জন্য এই সাল দুটো আমি তুলিনি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সংস্কৃতির দুর্দিন 1945, বাংলার নবজাগৃতি 1948। আচ্ছা, এরপরে বরণীয় বাঙালি হলো কালপ্যাচার নকশা 1951, কালপ্যাচার দু কলম 1952, কলকাতা কালচার, এটা 1953-তে প্রকাশিত হয়েছে। এরপরে মানব সভ্যতার ধারা হলো জনসভার সাহিত্য হলো কালপাচার বৈঠকে, এটা 1957-তে প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গের সংস্কৃতি 1957, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ 3 খণ্ড, হ্যাঁ, 1957-তে আবার আরেকটা, 59-এ তৃতীয় খণ্ড। এরপরে রয়েছে বিদ্রোহী ডিরোজিও, এটা 1961, সাময়িক পত্রে বাংলার সমাজ চিত্র 1961 থেকে 68। আচ্ছা, বাংলার সামাজিক ইতিহাসের ধারা, বাংলার বিদ্যুৎ সমাজ, মেট্রোপলিটন মনো মধ্যবিত্ত বিদ্রোহ, অটোমেটিক জীবন ও সমাজ, মেহনত ও প্রতিভা, বাংলার লোক সংস্কৃতির সমাজতত্ত্ব। এই যে বইগুলো, এর মধ্যে উচিত তো সবকটা সালই পড়া, কিন্তু যদি কেউ পড়ে উঠতে না পারো, সে যেটা করবে সেটা হচ্ছে 1940 শিল্প সাহিত্য সমাজ সংস্কৃতি ও সমাজ, যেটা তারপরে এখানে চলে আসবে সংস্কৃতির দুর্দিন, এটা 1945, বাংলার নবজাগৃতি 48। ওকে, তারপরে চলে আসবে কালপ্যাচার, যেগুলো 1951, নকশা 52-তে দু কলম, তারপরে এখানে হচ্ছে 57-তে কালপ্যাচার বৈঠকে। এই তিনটে কালপ্যাচার সংক্রান্ত, কালপ্যাচার ছদ্মনামে লেখা। কলকাতা কালচার ভীষণ ইম্পর্ট্যান্ট বই এটা। ওকে, এরপরে চলে আসতে হবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এটাও খুব ইম্পর্ট্যান্ট বই।
বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, এটা তো তার আইকনিক বই, ঠিক আছে, বিবিভিআই। সাময়িক পত্রে বাংলার সমাজচিত্র, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ বই। আচ্ছা, বাংলার বিদ্যুৎ সমাজ, এটাও তাই। ওকে, এই বইগুলোর সালটা অবশ্যই মুখস্থ করে ফেলা উচিত। বাকিগুলোর নাম অবশ্যই মনে রাখা উচিত যদি আমরা সাল পড়তে না পারি, তো এইটা একটু মাথায় রাখবে। ওকে, এটা হলো। এরপরে এখানে আলোচনা বেসিক্যালি শিল্প সংস্কৃতি ও সমাজ, প্রথম বইটা, প্রবন্ধ সংকলনটি সাহিত্য সমাজ শিল্প বিজ্ঞান সভ্যতা প্রভৃতি বিষয়ের উপর আলোচনা। মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে রচিত হয়েছে এই প্রবন্ধগুলো। তো মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি বিনয় ঘোষের ছিল। তো মার্ক্সবাদী দর্শনে তিনি অ্যাকচুয়ালি বিশ্বাসী ছিলেন, তো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে এখান থেকে প্রশ্ন শুধু এটুকুই আসতে পারে যে শিল্প সংস্কৃতি সমাজ, স্বাভাবিকভাবেই নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে এই বিষয়গুলো রয়েছে, অসুবিধা নেই। মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির প্রকাশ সেখানে ঘটেছে। আচ্ছা, এরপরে বাংলার নবজাগৃতি, এটাও মার্ক্সীয় দৃষ্টিতে বাংলার নবজাগরণের বিশ্লেষণ। ওকে, বাংলার যে নবজাগরণ ঊনবিংশ শতকের, সেই নবজাগরণটা কে উনি বিশ্লেষণ করেছেন মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে। ওকে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, এই গ্রন্থে লেখকের আলোচনা তিনটি ভাগে বিভক্ত, ইম্পর্টেন্ট। এক হচ্ছে নবজাগৃতির অর্থনৈতিক ও সামাজিক পশ্চাৎভূমি, দুই হচ্ছে নতুন অর্থনীতিতে নতুন নতুন শ্রেণীর উদ্ভব ও বাংলার সংস্কৃতি সমন্বয়ের বিশিষ্টতা, তিন নম্বর। আচ্ছা, এইটা একটা পয়েন্ট। দু নম্বর হচ্ছে সরি, এর আগে দু নম্বর বলে ফেলেছিলাম, সামাজিক নবজাগৃতির ইতিহাস, যার সঙ্গে বুদ্ধিজীবী শ্রেণীর সংকট, বঙ্গ বিভাগগত সমস্যা, কলকাতার ভবিষ্যৎ ইত্যাদি বিষয় যুক্ত আছে। আর তিন নম্বর, বাংলার সাংস্কৃতিক নবজাগৃতির ইতিহাস। তো বেসিক্যালি প্রথম পর্বটাতে দেখো অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি পুরো ব্যাপারটাকে দেখেছেন, ঠিক আছে, যে এই যে নবজাগরণটা ঘটেছিল এর পিছনে ফাইন্যান্সিয়াল কি ব্যাকগ্রাউন্ড ছিল, এবং পরবর্তীতে এই নতুন অর্থনীতিতে যে নতুন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটলো তাদের ভূমিকাই বা কি ছিল। এটা আরেকটা ভাগ ছিল তার আলোচনার, সেটা হচ্ছে সামাজিক নবজাগৃতির ইতিহাস, যার সাথে বুদ্ধিজীবী শ্রেণীর সংকট, বঙ্গ বিভাগগত সমস্যা, কলকাতার ভবিষ্যৎ, এইগুলো। তার মানে এখানে সমসাময়িক বেশ কিছু সামাজিক যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গগুলো এখানে তুলে ধরা হয়েছে। তিন নম্বর দিক থেকে আলোচনা হচ্ছে বাংলার সাংস্কৃতিক নবজাগৃতির ইতিহাস। এখানে হচ্ছে অর্থনৈতিক, এটা হচ্ছে সামাজিক, আর এটা হচ্ছে সাংস্কৃতিক, তিনটে দৃষ্টিভঙ্গি থেকে এই পুরো ব্যাপারটাকে তিনি বিশ্লেষণ করেছেন। এখানে তিনটে ভাগে তার এই পুরো বইটাতে তিনি বিশ্লেষণ করেছেন। ওকে, গুরুত্বপূর্ণ বই বাংলার নবজাগৃতি। তো এই বইটার এই পার্টগুলোকে একটু মাথায় রাখবে, একটা হচ্ছে অর্থনৈতিক, একটা সামাজিক, আর একটা সাংস্কৃতিক ভাগ রয়েছে তার এই আলোচনায়। প্রশ্ন আসতে পারে যে কটি ভাগে তার নবজাগৃতিকে বিশ্লেষণ করেছেন। তো এই তিনটি ভাগে, কি কি, অর্থনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক নবজাগৃতি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এটা নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে রচিত। ওকে, সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্যকে লেখক এখানে দুটি পর্যায়ে বিশ্লেষণ করেছেন, বঙ্গ সংস্কৃতির রূপায়ণ, পশ্চিমবঙ্গের ভূগোল ও সংস্কৃতি। এক হচ্ছে বঙ্গ সংস্কৃতির রূপায়ণ, ঠিক আছে, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল ও সংস্কৃতি। বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা কিভাবে আজকের এই পর্যায়ে এসেছে, কি কি বাক বদলের ফলে, এবং ফাইনালি এর কি রূপটা আজকের দিনে আমরা পাচ্ছি, সেই টোটাল বিষয়টাকে এখানে আলোচনা। আর এখানে হচ্ছে ভৌগোলিক ভাবে এই পশ্চিমবঙ্গের মধ্যেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে যে তোমার কি বলে সংস্কৃতির যে বিভিন্ন রূপান্তর গুলো আমরা দেখি, সেইগুলো কেমন। ওকে, ভূগোলের সাথে সাংস্কৃতিক বৈচিত্র্যের কি রিলেশন আছে, সেইটা রয়েছে সেকেন্ড পার্টটায় আলোচনা। তো পশ্চিমবঙ্গ সংস্কৃতি গুরুত্বপূর্ণ বই, তার উপরে আলোচনাটা মূলত নৃতাত্ত্বিক আর সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে রচিত, পার্ট হচ্ছে দুটো, এই হচ্ছে বিষয়। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, তার বিখ্যাত বই, এখানে যথারীতি বিদ্যাসাগরের জীবন রয়েছে, আলাদা করে একটু পড়ে নিও, এর বেশি আর এখানে বলার কিছু নেই।
কালপেঁচা সংক্রান্ত বই। এখানে রয়েছে কালপেঁচা ছদ্মনামে গ্রন্থ 3টি। সূক্ষ্ম পরিহাস প্রিয়তা, তীক্ষ্ণ সমাজ বিশ্লেষণ এই গ্রন্থগুলিকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। লঘু রসাত্মক প্রবন্ধ রচনায় বিনয় ঘোষের কৃতিত্বের পরিচয়। এটা মূলত রস রচনা আমরা বলতে পারি। হ্যাঁ, ওকে, এই হচ্ছে ব্যাপার। একটু তীক্ষ্ণ, একটু তির্যক দৃষ্টিভঙ্গি, একটু ব্যঙ্গ, পরিহাস, ধর্মী রচনা, এটা এই 3টে। আচ্ছা, এরপরে বাংলার সামাজিক ইতিহাসের ধারা। এখানে 1800 থেকে 1900 সাল পর্যন্ত বাংলার যে সামাজিক ইতিহাস সেটাকে বিশ্লেষণ করেছেন। বাংলার গ্রামীণ সমাজের পরিবর্তনের গতি, যথারীতি গ্রামীণ সমাজ ভেঙে একটা সময় আস্তে আস্তে নাগরিক সমাজের রূপায়ণ হলো, শিল্পোদ্যম ঘটলো বাঙালিদের মধ্যে, মধ্যবিত্ত শ্রেণী এবং তাদের ডেভেলপমেন্ট বা বিবর্তন গুলো আমরা দেখছি। তো এই সামগ্রিক বিষয়টাকে এখানে তিনি বিশ্লেষণ করতে চেয়েছেন। ওকে, এর সালটাও তোমরা পড়ে রাখতে পারো। এখানে আমরা দেখতে পাবো এই যে 1900 কোথায় গেল, 1968 সালটাও আমরা একটু মনে রাখার চেষ্টা করতে পারি যদি চাই। আচ্ছা, রচনা শৈলী, এগুলো স্বাভাবিক সমাজতাত্ত্বিক সমাজবিজ্ঞানের গবেষক ছিলেন তিনি, সেই হিসাবে তিনি বিজ্ঞানসম্মতভাবে এই আর্থসামাজিক প্রেক্ষাপটটাকে বিশ্লেষণ করতে চেষ্টা করেছেন। 2 নম্বর হচ্ছে যে রাজনীতি, সংস্কৃতি, সাহিত্য, সমাজ, ইতিহাস, সভ্যতা বিষয়ক মননশীল প্রবন্ধ রচনায় তার কৃতিত্ব অসাধারণ। ওকে, তার রচনায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন লক্ষ্য করা যায়। লঘু রসাত্মক প্রবন্ধ রচনাতেও তিনি কৃতিত্ব রেখেছেন। এই পয়েন্ট গুলো রয়েছে। তো লঘু রসাত্মক, এটা কালপেঁচা ছদ্মনামের রচনাগুলো। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি তার প্রায় সমগ্র রচনাবলীর ওপর প্রভাব ফেলেছে। আর সমাজতাত্ত্বিক সমাজ বিজ্ঞানের গবেষক হিসাবে তিনি বিজ্ঞানসম্মতভাবে পুরো বিষয়টাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। এই পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট। ওকে, পরীক্ষাতে এই পয়েন্ট গুলোর ওপর বেস করে বিভিন্ন রকমের প্রশ্ন দিতে পারে। এখানে বলছে তিনি এইসব পত্রপত্রিকায় লিখতেন, ইম্পর্টেন্ট নয় এটা। ফরওয়ার্ড, বসুমতী, যুগান্তর প্রভৃতি পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন, এটাও অতটা ইম্পর্টেন্ট নয়। ভারতীয় গণনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন, এটা গুরুত্বপূর্ণ। তার লেখা ল্যাবরেটরি নাটক গণনাট্য সঙ্গে অভিনীত হয়, এটা গুরুত্বপূর্ণ। যেহেতু নাটকটা উনি যেহেতু এখানে প্রবন্ধ প্রাবন্ধিক হিসাবে এখানে ইনক্লুডেড হয়েছেন, এই জন্য নাটক নিয়ে আলোচনা হয়নি। তবে ল্যাবরেটরি নাটকটা যেহেতু গণনাট্য সঙ্গে অভিনীত হয়েছিল, এই কারণে এটা ইম্পর্টেন্ট গণনাট্য সঙ্গের সঙ্গে যুক্ততার সূত্রে। আচ্ছা, তার ছদ্মনাম কালপেঁচা, আরো এটা বিখ্যাত ছদ্মনাম, এই ছদ্মনামটাই আমাদের পড়ে রাখা জরুরি। তার একটা বিখ্যাত প্রবন্ধ কি সংস্কৃতির সামাজিক দূরত্ব। অ্যাকচুয়ালি এই প্রবন্ধটা আমাদের কিছুদিন ক্যালকাটা ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিলেবাসে ছিল, তাই দেওয়া, আর কিছু না। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়। তো যেহেতু কোশ্চেন করবেন কোনো অধ্যাপক বিনয় ঘোষ, এটা দেখলেই হয়তো দিয়েও দিতে পারেন সংস্কৃতির সামাজিক দূরত্ব প্রবন্ধটি তার রচয়িতাকে, তো আমরা বলতে পারবো না যে এটা আউট অফ সিলেবাস। এই হচ্ছে গিয়ে সামগ্রিকভাবে ব্যাপার। ওকে, এর বাইরে আর কোনো তথ্য নেই। তো মেইনলি এই সাল তারিখ এবং বইয়ের নাম, আর দ্বিতীয়ত তার যে স্পেশালিটি রচনার ক্ষেত্রে সেইটা, এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, আমি ওখান থেকে বেরিয়ে এলাম। এখানে বামাপদ বলছে কোন সাহিত্যের ইতিহাস বই জগদীশ বিনয় ঘোষ সম্পর্কে ভালো দেওয়া আছে। অ্যাকচুয়ালি জগদীশ চন্দ্র, বিনয় ঘোষ, এদের সম্পর্কে, এরা যেহেতু পরবর্তীকালের লেখক, এদের সম্পর্কে তুমি অসিত বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন এসবে তো পাবে না। এখানে আমরা পেতে পারি ডিটেলসে যারা পরবর্তীকালের লেখক, যেমন দেবেশ আচার্যের লেখায় পেতে পারি আমরা ওর পরবর্তী খণ্ডগুলোতে। তোমার কি বলে তপন চট্টোপাধ্যায়ের বইয়ে পেতে পারি। ওকে, ইভেন আমাদের হাল আমলে যে বইগুলো বেরিয়েছে, এই বইগুলোতে তুমি খোঁজ নিলে এর উপরে ডিটেলস লেখা পেতে পারো, সেগুলোকে এর সঙ্গে তুমি চাইলে অ্যাড করতে পারো। ঠিক আছে, পড়া উচিত কোনো না কোনো জায়গাতে, নিদেন পক্ষে ইন্টারনেট থেকে অ্যাটলিস্ট পড়া উচিত, যদিও ইন্টারনেটের তথ্যটা ইউজ করাটা সেভাবে উচিত নয়, অথেন্টিক সোর্স নয় বলে, বাট ওভারঅল একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পড়া যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
আর সব থেকে ভালো হয় যে যদি এর উপরে তুমি কোনো জার্নালে পড়া পড়তে পারো। বিনয় ঘোষের উপরে জার্নালে লেখা আছে নিশ্চিতভাবে, জগদীশচন্দ্র বসুর উপরেও আছে, সেগুলোও পড়তে পারো। যারা নাকি প্রবন্ধ লিখেছেন এর উপর বেস করে, সেগুলোও পড়তে পারো। সেগুলো সাহিত্যের ইতিহাসের তুলনায় অনেক বেশি অনেক বেশি ডেপথ থেকে আলোচনা করা হয়। ওকে, সেটার জন্য একটু ঘাটাঘাটি করতে হয়, বাট পাওয়া যায়, একেবারে পাওয়া যায় না এমনটা নয়। ওকে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, আর রূপা বলছে আজকে প্রশ্ন জিজ্ঞেস করবেন না, আমি ভুলে গেছিলাম বোন, আজকে ভুলেই গেছিলাম প্রশ্ন জিজ্ঞাসা করার কথা। ঠিক আছে, পরের দিন আবার আমি প্রশ্ন জিজ্ঞাসা করে তারপরে আমি আলোচনা শুরু করব। ওকে, কালকে টেক্সটের উপরে আলোচনা, তোমরা রেডি হয়ে এসো, কালকে তো পুরোটাই প্রশ্ন উত্তর হবে। ওকে, সবাই ভালো থেকো, যারা ঈদ পালন করছো তাদেরকে শুভেচ্ছা। স্যার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে হ্যাঁ, পাচ্ছেন? দীপা বলছো, হ্যাঁ বলো। স্যার বলছি একটা বিষয় জানার ছিল পড়ার ভেতর থেকে। একটা, হ্যাঁ বলো। রিম্পা শোনা যাচ্ছে না গো। স্যার শুনতে পাচ্ছেন এবার? পাচ্ছি এবার। স্যার বলছে যে অব্যক্ত সম্পর্কে রবীন্দ্রনাথ যে মানে কোট দিয়ে যে কথাটা বলেছেন, ওইটা একটু মানেটা বললে ভালো হতো, মানে কিছুটা বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, ওটার মানেটা যদি বলতাম। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি আর শেয়ার করছি না, আমি পড়ছি, তুমি শোনো। হ্যাঁ, হ্যাঁ। এখানে বলছে এগুলি পড়িয়া, আচ্ছা আমি, ঠিক আছে শেয়ার না করলেও তুমি নিশ্চয়ই একবার দেখেছো, আর একবার শোনো। এগুলি পড়িয়া অনেকবারই ভাবিয়াছি, এগুলি পড়িয়া মানে অব্যক্তর রচনাগুলো পড়িয়া অনেকবারই ভাবিয়াছি যে যদিও বিজ্ঞান বাণীকেই তুমি তোমার সুয়োরানি করিয়াছো। মানে সুয়োরানি মানে কি, যাকে ফার্স্ট প্রেফারেন্স দেয়, তাই না? আমরা সেই গল্পগুলো জানি যেখানে সুয়োরানি দুয়োরানির গল্প, সুয়োরানির প্রতি অনুকূল, দুয়োরানির প্রতি প্রতিকূল আচরণ করেন, সেরকম যে তুমি যেহেতু বিজ্ঞান সাধনাকেই তুমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছো, তবু সাহিত্য সরস্বতী সে পদের দাবি করিতে পারিত। মানে সাহিত্য সরস্বতী যাকে তুমি দুয়োরানি করেছো, সেও কিন্তু তোমার তোমার প্রেফারেন্স পেতে পারতো। তোমার এই লেখাগুলোতে ততটা ক্ষমতা আছে। তোমার এই লেখাগুলো পড়ে আমার মনে হচ্ছে যে তুমি যদি সাহিত্য রচনা করতে, তবে সেটাতেও তুমি একটা জায়গাতে পৌঁছাতে পারতে। ওকে, সেইটাই বলছে যে সাহিত্য সরস্বতী সে পদের দাবি করিতে পারিত, মানে সুয়োরানির পদের। কেবল তোমার অনবধানেই সে অনাদৃত হইয়া আছে। অনবধান মানে কি, কিছুটা বলা যায় অনাদর, অবহেলা, এবং সেটা উদাসীনতার দ্বারাই এই ঘটনা ঘটে। হ্যাঁ, তুমি যদি একটু সিরিয়াস হতে, মোদ্দা কথা, তবে তুমি আরেকটু যদি সাহিত্য সাধনায় মগ্ন হতে, তাহলে দেখতে যে তোমার দ্বারা বাংলার বিজ্ঞান বিষয়ক রচনা, ইভেন বাংলার সাহিত্য, ওভারঅল প্রবন্ধ সাহিত্য সমৃদ্ধ হতে পারত। তো এটাই রবীন্দ্রনাথ বলতে চাইছেন। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে এখানে শেষ করি। হ্যাঁ, পরের ব্যাচটা শুরু করব, আজকে অল্প ছিল। কালকে তোমরা একটু টেক্সটটা ভালো করে পড়ে নিও, আমি টেক্সটের উপরে পড়া ধরবো। ঠিক আছে, আর যদি কোথাও তোমাদের টেক্সটে বুঝতে অসুবিধা হয়, সেই জায়গাগুলো একটু মার্ক করে রাখবে। তাহলে কি হয় যে টেক্সটের ক্লাসের দিন ওই পয়েন্টগুলোতে আমরা পড়ার শেষে ডিসকাস করতে পারি, সেগুলো একটু বুঝিয়ে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। ভালো থেকো সবাই। হ্যাঁ, শুভরাত্রি সবাইকে।